যখন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় খবর পেয়েছেন, এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে প্রায় 16 লক্ষ আবেদন জমা পড়েছে এবং তার আপনাদের কাছে আবেদন করেছেন তাদের প্রত্যেককে ভোট দিতে দেওয়া হোক বা তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক, এই মর্মে তিনি আবেদন করেন। এবং তিনি যখন এই আবেদন করছেন সেই সময় সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্ত তিনি কিন্তু বলেন যে এই প্রশ্নই ওঠে না। তিনি একেবারে স্পষ্ট করে বলেন যে যদি এই 16 লক্ষ মানুষকে এই ভোটাধিকার ফিরিয়ে দিতে হয়, সেক্ষেত্রে এতদিন পর্যন্ত যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এত ব্যক্তির নাম ভোটার লিস্টে তোলা হয়েছে তাদের প্রত্যেকের ভোটাধিকার খর্ব করতে হয় বা ভোটাধিকার কেড়ে দিতে হয়। এর পাশাপাশি তোমাকে বলবো যে নির্বাচন কমিশনের আইনজীবী তার বক্তব্য ছিল যে নির্বাচন কমিশনের রয়েছে সেই নিয়ম অনুযায়ী ফ্রিজ হয়ে যাওয়া ভোটার লিস্টের অনুযায়ী কিন্তু ভোট হয়। এরপরেই মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি কিন্তু বলেন যে যখন কোনো মামলার নিষ্পত্তি হয়, সেই নিষ্পত্তি হওয়ার পরে সেই ব্যক্তির নাম ভোটার তালিকায় ওঠাবার জন্য নির্দেশ দিতে হয়। এবং তারপরে তিনি এটাও বলেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সুপ্রিম কোর্টের কাছে সংবিধানের 142 নম্বর ধারা রয়েছে, যেই 142 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট প্রয়োজন মনে করলে সর্বোচ্চ পর্যায়ে নির্দেশ দিতে পারে এবং যেটা ন্যায় বিচারের জন্য যে নির্দেশ হবে। ফলে সুপ্রিম কোর্টের সামনে কিন্তু এই মুহূর্তে সংবিধানের 100 বা 142 নম্বর ধারাও খোলা রয়েছে, যেই ধারা সুপ্রিম কোর্ট এই মামলাতে আগে দুবার প্রয়োগ করেছে। এখন এই কারণেই সংশয় তৈরি হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত এই নির্দেশনামা আমাদের সামনে আসবে ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের আজকের যে অবস্থান সেই অবস্থান কি সেটা স্পষ্ট হবে। একেবারে এখন নির্দেশনামায় কি থাকছে, অর্থাৎ এই অর্ডার যখন আপলোডেড হবে সেইখানে স্পষ্ট বোঝা যাবে যে এই আবেদনকারী ভোটারদের ভোট ভবিষ্যৎ বা ভোট ভাগ্য কি হতে চলেছে। আইনজীবী কি বলছেন একবার দেখুন। তো যেটা প্রেয়ার করা হয়েছিল যে এই ট্রাইব্যুনাল যতটা সম্ভব যেন এই অ্যাপ্লিকেশনগুলোকে হিয়ারিং করে, আর যদি দেখা যায় তারা বৈধ, আজকে সুপ্রিম কোর্ট আসা হলো এটাই দেখালো, তারা বললো যে এই বিষয়টা তারা নিশ্চয়ই নজরে রাখছে এবং তারা একটা নেসেসারি অর্ডার পাস করবে যে এই যে যারা বৈধ ভোটার হিসেবে যদি আজকে এই ট্রাইব্যুনাল তাদেরকে বৈধতা দেয় তাহলে যেন তারা ভোট দিতে পারে। সেই বিষয়ের যে অ্যাসপেক্ট, মানে আমরা জানি অ্যাজ পার দ্য ইলেকশন রুল যেদিন থেকে লাস্ট নমিনেশন হয়ে গেল সেদিন থেকে ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায়, কোনোভাবে নতুন ভোটার লিস্ট ইনক্লুশনের কোনো জায়গা নেই। বাট এটা যেহেতু আর্টিকেল 132 আন্ডারে হচ্ছে, এই প্রভিশনটা আমরা প্রেয়ার করেছিলাম যদি এক্সেসিশন না করা যায় তাহলে তো এই যে যারা অ্যাপিল করলো এই 34 লক্ষ লোকের তো আর আসার দেখার জায়গায় থাকলো না। কারণ আমাদেরকে বুঝতে হবে যে এই যে ট্রাইব্যুনাল এটা কিন্তু নর্মাল ট্রাইব্যুনাল না। সুপ্রিম কোর্ট তার স্পেশাল পাওয়ার প্রভিশন ইউজ করে ট্রাইব্যুনালটা করেছিল যেন বৈধ ভোটার বাদ না যায়। তাহলে আজকে আমরা একটা আশার হল এটাই দেখতে পেলাম, যদি দেখা যায় যে এই বৈধ ভোটারদেরকে এই ট্রাইব্যুনাল বৈধ হিসেবে ঘোষণা করছে তাহলে তাদের ভোট দেওয়ার একটা রাস্তা কিন্তু খোলা থাকবে। তার মানে বুঝতে পারছেন এই অনিশ্চয়তাটা তৈরি হওয়ার পেছনে দুটো অবজারভেশন রয়েছে। একটা অবজারভেশন যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন 16 লক্ষকে যেন ভোটাধিকারের সুযোগটা সুপ্রিম কোর্ট দেয়, সঙ্গে সঙ্গে মহামান্য প্রধান বিচারপতি সর্বোচ্চ আদালতের বলছেন যে প্রশ্নই ওঠে না, তাহলে তো যাদের নাম রয়েছে ইনক্লুডেড যারা তাদের ভোটাধিকার খর্ব করতে হয়। অন্যদিকে আবার আরেকজন মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলছেন যে ভোটার লিস্ট ফ্রিজ হলেও 142 সংবিধানের এই ধারা কিন্তু প্রয়োগ করতে পারে সর্বোচ্চ আদালত। এর আগে দুবার এই ধারা প্রয়োগ করেছে, একবার আপনারা জানেন যে জুডিশিয়াল অফিসার নিয়োগের ক্ষেত্রে এবং দ্বিতীয়ত মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-কে তদন্তভার দেওয়ার ক্ষেত্রে। তার মানে প্রদীপদা এই জায়গাটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, আবেদনকারীরা শেষ পর্যন্ত 26-এ ভোট দিতে পারবেন কিনা। তো দেখুন, আমাদেরকে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশের ওপরে নজর রাখতে হবে এবং আস্থা রাখতে হবে। একটা বড় জিনিস হচ্ছে, দেখুন সুপ্রিম কোর্ট কোনোভাবেই চাইবে না যে কোনো বৈধ ভোটার বাদ চলে যায়। আজকে সুপ্রিম কোর্টের যে যতটা আমরা এখানে শুনতে পেলাম তার থেকে একটা জিনিস স্পষ্ট যে দরকার হলে সুপ্রিম কোর্ট তার স্পেশাল পাওয়ার নিয়ে ফ্রিজ হওয়া ভোটার তালিকার মধ্যেও যদি বৈধ ঘোষণা হয় এই ট্রাইব্যুনালে তাকে অন্তর্ভুক্ত করার একটা প্রভিশন, একটা জায়গা কিন্তু রাখা আছে। এইবারে কথা হচ্ছে যে দেখুন আইনের ওপরে কেউ নয়, এইটা বুঝতে হবে। আজকে এইখানে সহযোগিতা করা, ট্রাইব্যুনালের সঙ্গে সহযোগিতা করা এবং সুপ্রিম কোর্টের আইন এবং আইনি পর্যবেক্ষণকে মেনে চলা এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করা, এইটা গুরুত্বপূর্ণ। আজকে এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছে অশান্তি, অসহযোগিতা এইগুলোই বড় করে এসছে। হিংসা, মোথাবাড়ি কাণ্ডে আমরা দেখলাম হিংসা এবং জুডিশিয়াল অফিসারদের ওপরে হিংসা, আক্রোশ, এইগুলো কেন? এইগুলো দেখুন প্রত্যেকেই চাইছে যে কোনো অবৈধ ভোটার যেন না থাকে। আজকে উত্তরপ্রদেশে 3 কোটি নাম বাদ গেছে, পরে আবার
বিচার করে আরো 1 কোটি নাম, তাহলে সেখানে এত চিৎকার চেঁচামেচি কোথায়? আজকে পশ্চিমবঙ্গে যখন এই নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে ভোটার কি কম পড়িয়াছে? আজকে যদি আমরা মেনে নিই যে এই 16 লক্ষ ভোট দিতে পারলেন না বা কোনোভাবে কয়েকজন আজকে, তাহলে যে কজন ভোটার বৈধ হিসাবে ভোট দিতে যাচ্ছে তাদের মতামতটা কি কোনো গুরুত্বপূর্ণ নয়? আজকে যারা নিজেদের বৈধ প্রমাণ করে এই ভোটার তালিকায় রয়েছে তারাও যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি যারা আবেদন করছে সেখানে যদি জুডিশিয়াল অফিসাররা তাদের মান্যতা দেয় ট্রাইব্যুনালে, সেটাও গুরুত্বপূর্ণ। কেন তাদেরকে আমরা অবৈধ বলছি? তার কারণ যতক্ষণ না তিনি ট্রাইব্যুনালের মাধ্যমে পাশ করছেন যে হ্যাঁ সমস্ত ঠিক আছে, তাহলেই তিনি বৈধ হয়ে যাবেন। ফলে একটুখানি আইনের প্রতি, ট্রাইব্যুনালের অফিসারদের প্রতি একটু সহযোগিতা, একটু আক্রোশ কম, হিংসা কম, যাতে করে তারা কাজটা সুষ্ঠুভাবে দ্রুত করতে পারে। তার জন্য যদি কোনো মানুষের যে কাগজপত্র সেগুলো যদি আপলোড করা বা তাদেরকে পৌঁছে দেওয়া, সেই কাজটা রাজনৈতিক দলরা করতে পারে। আস্থা, আইনের প্রতি আস্থার কথা প্রদীপ চট্টোপাধ্যায় বলছেন। আমি এখানে একটা তথ্য শুধু দর্শকদের দিয়ে দিই। আজকে সর্বোচ্চ আদালত জানাচ্ছে যে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি যে তথ্যটা দিয়েছেন সর্বোচ্চ আদালতকে, 11 তারিখ পর্যন্ত 34,35,174টা আবেদন ট্রাইব্যুনালে জমা পড়েছে। আচ্ছা, সুষ্ঠু পরিবেশের কথা বলছিলেন প্রদীপ চট্টোপাধ্যায়। কতটা সুষ্ঠু পরিবেশ যে সুপ্রিম কোর্টকে আজকে অবজারভেশনে এইটা বলতে হচ্ছে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা ভোট মিটে যাওয়ার পরেও তাদের নিরাপত্তা বহাল থাকবে, যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্ট বলবে ততদিন পর্যন্ত সেটা প্রত্যাহার করা যাবে না। এখন বিষয়টা হচ্ছে যে এই যে নাম এত বাদ গিয়েছে, মোট 90 লক্ষ, তার মধ্যে এই বিচারাধীন থেকে 27 লক্ষ নাম কাটা গিয়েছে। দায় টাকার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য বিরোধীদের কাঠগড়ায় তুলেছেন। কি বলেছেন দেখুন। এক একটা কেন্দ্র থেকে 34,000 35,000 নাম কেটেছে কারা? এই বিজেপির গুন্ডারা, মনে রাখবেন, দিল্লিতে বসে। আর ভোট কেটেছে কাদের? বাংলার লোকেদের। তার কারণ ওরা বাংলার লোকেদের ভোটে জিতবে না, ওরা জানে তাই। আর এদের মদত দিয়েছে কে? সিপিএম আর কংগ্রেস। একটা কথা বলেনি যখন এসআইআর এর নাম কাটা হচ্ছিল। হিম্মত আছে তো 24-এর লিস্টে ভোট করাও, নাম কেটে ভোট করাবে না। আর তা না হলে তোমাদের প্রধানমন্ত্রী এই লিস্টে জিতেছে, পদত্যাগ করো। শঙ্কুদেব পণ্ডা, দেখুন, এ তো অনেক পুরনো বক্তব্য। উনি অ্যাকচুয়ালি চান যে কোনো না কোনোভাবে হচ্ছে নির্বাচনে জিততে, কিন্তু এখন ওর ওই ভোটে যেগুলোতে জিততেন সেই সমস্ত নাম বাদ চলে গেছে বলেই এখন আতঙ্ক দেখা দিয়েছে মনে। কারণ কখনো ন্যায্য ভোটে ওনারা জেতেননি। 1, লুটপাট করেছেন, 2, কাউন্টিং লুটেছেন, 3, এই বেআইনি ভোটারদের একটা লার্জ নাম্বারের উপর ভিত্তি করে তারা নির্বাচনে জিততেন। এখন সেসব নাম বাদ গেছে। হ্যাঁ, মৃত ভোটার, একাধিক জায়গায় নাম, তারপরে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, এই সব বাদ গেছে বলেই এত আতঙ্কিত হয়ে উঠেছেন। আমি জানতে চাই, উনি তো একসময় কাগজ ছুঁড়ে মেরেছিলেন লোকসভায়, বলেছিলেন এই সমস্ত বেআইনি ভোটার। তো 15 বছরে সেগুলো কাটেননি কেন? শুধু একটাই কারণে কাটেননি, এই বেআইনি ভোট ব্যাংকের উপর ভিত্তি করে উনি। উল্টো দিকে এই প্রশ্নটা শঙ্কু আসবে যে প্রতি বছর তো ভোটার তালিকা রিভিশন হয়, তাহলে এই যে এত সেখানে ভূত জমা হয়েছে সেই ভূতগুলোকে কেন বের করা গেল না? আর সত্যি যদি এত ছাপ্পা হয়ে থাকে তাহলে বাহিনী কি করছিল, কমিশন কি করছিল? শুনুন, আপনাকে মনে রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস এবারে শুধুমাত্র যে এই ভূতেদেরকে এতদিন বাঁচিয়ে রেখেছে এই জন্য না, বা মৃত লোকেদের বহু আত্মীয়র সাথে অনেকে দেখা হয়ে যায় ভোট দিতে গিয়ে, মানে কমিশনও ওঝা হতে পারেনি। শুনুন না, তৃণমূল ভূতেদের বাঁচিয়ে রেখেছে, কমিশনও ওঝা হতে পারে। এই যে সব বাঁচিয়ে রেখেছে এটা শুধু নয়, আমি আপনাকে বলছি, যেমন ধরুন হঠাৎ 3-4টে জায়গা দেখবেন সন্দেশখালী, যেমন দেখবেন ভবানীপুর, প্রচুর পরিমাণে ভোটার ইনক্রিজ করে গেছে। কি করেছে এরা জানেন না। এরা যে জায়গায় ভোট বেশি পেয়েছে সেখান থেকে সেই জায়গাতে শঙ্কু বারে আসছে, যাবতীয় অন্যায় কাজগুলো তৃণমূল কংগ্রেস করলো, তাহলে কমিশনটা করছিলটা কি? এটা তো প্রশ্ন। সে কমিশনের মুখপাত্রকে খুঁজে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? এই জন্য জিজ্ঞেস করছি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কমিশনের পেছনে আসল কাজটা করছে একেবারে বিজেপি। বেশ, শ্রমিক ভট্টাচার্য বলছেন এসআইআর মানে ভোট, ভোট মানে এসআইআর। কিন্তু আবার উল্টো দিক থেকে এখানে প্রশ্ন থাকবে কৃষ্ণ মিত্রের কাছে। এইটা তো বিজেপি প্রশ্ন বারে তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় প্রতিটা নির্বাচনী জনসভায় বলছেন যে 60 লক্ষের মধ্যে 32 লক্ষের নাম ইনক্লুডেড হয়েছে, যার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে তাদের হয়ে আইনি লড়াইটা লড়েছেন। তাহলে 32 লক্ষের নাম অন্তর্ভুক্তির কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায় হলে এই যে 27 লক্ষ বাদ গেল তার দায়টাও কেন তিনি নেবেন না? যাবতীয় আইনি জটিলতা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে তৈরি হয়েছে বলে বিজেপি অভিযোগ করছে। দেখো, ইন্টেলেকচুয়াল মিসচিফ সবসময় মানুষের মনে জায়গা করে না। তো
মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন বলেই আজকে 91 লক্ষ বেআইনিভাবে তারা কাটতে পেরেছে। টার্গেটটা তো ছিল 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 2.25 কোটি, এটাই তো টার্গেট ছিল। বিজেপি নেতাদের মুখে আমরা বারবার শুনেছি। কৃষ্ণনু বলতে দাও, আমি কৃষ্ণনুকে বলতে দাও। কোর্টে যাননি কেন? শঙ্কু প্লিজ বলতে দাও। প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস, আবার কোর্টে কমপ্লেন ফাইল করেছে। তুমি আনইন্টারাপ্টেড বলেছো, বলতে দাও প্লিজ। আমরা কোর্টে ওর যুক্তিটাও শুনতে দাও। আমি শঙ্কুদেব পণ্ডাকে থামালাম। টার্গেট ছিল 1.5 কোটি, 2.25 কোটি নাম বাদ দেওয়া। নেত্রীর লড়াইয়ের জন্য এসআইআর এর শুরুতে তো নেত্রী বলেছিলেন যে এসআইআরটা অজুহাত, এটা আসলে এসআইআর কে সামনে রেখে এনআরসি করার চক্রান্ত হয়েছে। আমরা দেখেছি এসআইআর এ এনুমারেশনের ফর্মে সেকেন্ড পাতাতে যা যা নথি চাওয়া হয়েছে সেগুলো তো এনআরসির ডকুমেন্ট। এবং এনআরসি আজকে বলো না, আজকে জয়মাল্য বাগচি তো এটাও বলেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তো এসআইআর এ কোনো রাজ্যে তো হয়নি, শুধু বাংলাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি কি? সেই মানুষগুলো অলরেডি ম্যাপ, সেই মানুষগুলো মৃত নয়, সেই মানুষগুলো স্থানান্তরিত নয়, সেই মানুষগুলো ফেক নয়। তার মানে বিজেপি বলছে, আজকে ইলেকশন কমিশন বলছে যে একটাও রোহিঙ্গা তারা চিহ্নিত করতে পারেনি। অমিত শাহ বলছে তারা চিহ্নিত করতে পারেনি। বিজেপি রোহিঙ্গা কোথায় পেল? বিজেপি তালিকা দিক রোহিঙ্গার তালিকাটা দিক। মিথ্যাচার করছে, সবসময় মিথ্যাচার করছে। আজকে বলুক না নিজেদের 77টা ক্যান্ডিডেটের নাম বলতে পারবেন না, তার কারণ হচ্ছে লড়ার মতো মুরত নেই আপনারা। সারাক্ষণ ধরে মিডিয়া আপডেট আর কোর্টের মধ্যে ছিলেন 5 বছর, সংগঠন নেই, দল নেই, কোনো পাবলিক কানেক্ট নেই, 77টা ক্যান্ডিডেটের নাম বলতে পারবেন না। আমার নেত্রীর লড়াইয়ের জন্য আমি এখানে চয়ন ভট্টাচার্যের কাছে আসবো। বেশ আমার এখানে আমি দুজনকে থামালাম। আমি চয়ন ভট্টাচার্যের কাছে আসবো। অভিযোগটা শুধুমাত্র নাম কাটার ক্ষেত্রে বিজেপির দিকে শুধু নয়, মুখ্যমন্ত্রী চয়নদা, এই বিজেপিকে যোগ্য সঙ্গত দিয়েছেন আপনারা এবং কংগ্রেস, যার জন্য এত মানুষের নাম বাদ গিয়েছে। শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। শুনুন, আমি গ্রাউন্ড লেভেলে কিছুটা কাজ করেছি এসআইআর পর্বে পার্টির হয়ে। তো আমি একটা প্রশ্ন তুলছি যে এসআইআরে যে এমোনেশন ফর্ম ছিল তাতে তৃণমূলের কজন প্রতিনিধি সই করেছিলেন ঠিকঠাক? 2, যেটা একদম খুব স্পষ্ট কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের ব্যাকেট করে দেওয়া অভ্যেসটা বহু পুরনো। সিপিএম বিজেপি এই কথাটা বলা কিন্তু মোস্তারি বানু যে আমাদের পক্ষ থেকে আমরা যে মোস্তারি বানুকে প্রথম প্রেজেন্ট করেছিলাম যে বৈধ ভোটারের নাম বাদ গেল এবং তাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে বাদ গেতে হয়েছিল। আমরা তো আমরাই লড়েছি। কিছু করার নেই, ব্যাপারটা হচ্ছে রেকর্ডে আমরা শেষ অবধি লড়েছি এবং আমরা প্রথম থেকে একটা কথা বলবার চেষ্টা করেছি, বৈধ ভোটারদের বাদ রেখে নির্বাচন করা যাবে না, এই কথাটা বলছি। কিন্তু আমরা ময়দান থেকে পালাচ্ছি না, কারণ প্রশ্নটা হচ্ছে মানুষের ভবিষ্যতের অধিকার অর্জনের, যেটা 142 ধারা অনুযায়ী যে অধিকারটা রক্ষিত করার চেষ্টা। আস্তে কথা বলুন তো, আপনি সবার ক্ষেত্রে ইন্টারেক্ট করো না। আমি বারে একই কথা শঙ্কুদেব পণ্ডাকে বলছি। প্লিজ আমি শঙ্কুদেব পণ্ডাকে থামালাম। প্রত্যেকে নিজের বলার জন্য যথেষ্ট সময় পাচ্ছেন, প্লিজ ইন্টারাপ্ট করো না। ওই কারণে আমাদের গায়ে লাগে বেশি। মুশকিল লাগছে নির্বাচন কমিশনকে তারা অর্গানে পরিণত করেছে বিজেপি। এটার ফলে একদম নির্দিষ্টভাবে মুসলিম এবং দলিতদেরকে টার্গেট করে সরানো হচ্ছে। আজকে মতুয়াদের একটা বড় অংশ যে বাদ পড়ে গেল, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো। এই যে জায়গাটা, এই যে পরিস্থিতি তৈরি হলো, পুরোপুরি নির্বাচন কমিশন দায়ী এবং বিজেপি দায়ী। এ নিয়ে কোনো সংশয় নেই। এখন এখানটায় দাঁড়িয়ে আমাদের প্রধান প্রশ্ন হচ্ছে, দাঁড়িয়ে গেছে বিষয়টা নির্বাচন কমিশন সরাসরি যে এজেন্ডা বিজেপির করার চেষ্টা করেছেন, রূপায়ণ করার চেষ্টা করেছেন, তার সর্বাত্মক বিরোধিতা পশ্চিমবঙ্গের মানুষ করবেন এই বিশ্বাস আমাদের আছে। আমরা খুব স্পষ্টভাবে বলছি, এই যে 16 লক্ষ মানুষের নিজে প্রশ্ন চিহ্ন উঠে গেল, যতটা আমাদের আইনজীবীকে দেখলাম যে খুব স্পষ্টভাবে বলছেন, কিন্তু একটা জিনিস আপনারা কেউ বললেন না যে 2 বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি এবং মাননীয় আরেকজন বিচারপতি যিনি রয়েছেন সুপ্রিম কোর্টের, যিনি বাঙালি, এই দুজন কিন্তু দ্বিমত পোষণ করলেন। একজন বললেন যে কোনো অধিকারই নেই আমার, আরেকজন বললেন যে না অধিকার আছে। আমরা সেই কারণেই তো বললাম যে অনিশ্চিত এখনো পর্যন্ত। না, এই দ্বিমত পোষণ করার বিষয় অনিশ্চয়তা নিঃসন্দেহে, দ্বিমত পোষণের দিকটা কিন্তু তাৎপর্যপূর্ণ। আমি কিন্তু খুব স্পষ্টভাবে বলছি এই কারণে
যে আমাদের লড়াইয়ের জায়গাটা এখনো আছে। বেশ, বেশ, একেবারে রাজনৈতিক দল তাদের লড়াইগুলো একেবারে ভোটের ময়দানে তারা রাখবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু নিঃসন্দেহে আপলোড হওয়ার পর সেখানে সর্বোচ্চ আদালতের নির্দেশ কি থাকবে, যেই মুহূর্তে আপলোড হবে আপনাদের সামনে আমরা রাখবো। দেখুন, রাজনৈতিক দলগুলো একেবারে সমানভাবে তারা হুমকি হুঁশিয়ারির পথ থেকে এতটুকুও সরছে না। আপনারা জানেন যে 21-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগে এবং ভাঙা পা নিয়েই সেই সময় প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অবশ্য পুরোটাকে নাটক বলে কটাক্ষ করে থাকে। আজকে সেই প্রসঙ্গ নিয়ে অমিত শাহ কি বললেন দেখুন একবার। अब तक ममता दीदी का न पैर टूटा है न सर पे पट्टी आई है क्या? हर बार वो कुछ न कुछ पाटा पिंडी कर बेचारी बनकर खड़ी रहती है। इस बार आ जाए कुछ हाथ बात तोड़कर तो छलावे में मत रहना, ये सिंपैथी के लिए नाटक कर रही है, नाटक कर रही है। ममता दीदी हाथ पैर सर जहां पट्टी बंधवाना है बंधवा लो, इस बार बंगाल वाले छलावे में नहीं आएंगे भाई। आपने इतना भ्रष्टाचार किया है कि बंगाल की जनता आपको माफ नहीं कर सकती। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।